সুপ্রিয় দর্শক, আমি ইব্রাহিম চৌধুরী খোকন বাঘা ইব্রাহিম টক থেকে আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। ঈদ সামনে, ঈদ মোবারক। আগামী ঈদ মোবারক দিয়ে আমি আজকের কথাবার্তা শুরু করছি। আজকের কথাবার্তার মধ্যে অবশ্যই বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা বলি। বাংলাদেশে নতুন সরকারের প্রথম মাস, নতুন সরকারের তাদের বিচরণের মধ্য দিয়ে, নতুন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশের রাজনীতির একটা পূর্বাভাস লক্ষ্য করতে পারতেছি। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক জিয়া বা প্রধানমন্ত্রী তারেক রহমান তার অভিষেকের পর কতটা স্মুথলি, কতটা কি কাজ করতে পারলেন, আমরা যদি তার একটা ইন্ট্রোডাকশন নেই, আমরা যদি তার একটা আভাস নিই বিভিন্ন জায়গা থেকে, তার কার্যক্রমের অনেকে প্রশংসা করতেছেন। যতটা সম্ভব তিনি বিনয়ের সাথে তার ক্ষমতার বিষয়গুলো দেখছেন এবং বিএনপির যে সমস্ত লোকজন কথাবার্তা বেশি বলতেছেন তাদের থেকে নিজেকে সরিয়ে রেখে তিনি সংসদীয় বিষয়ে একজনকে কথা বলার সুযোগ দিচ্ছেন। মন্ত্রী পরিষদের লোকজনও বেপরোয়া কথাবার্তা কম বলতেছেন। এটা একটা রাজনীতির ভালো লক্ষণ এবং কার্যত সব বিরোধী দল বলতে তো আর এখন কিছু নাই। আমরা যদি দেখি যে বাংলাদেশের রাজনীতির ধারায় আওয়ামী লীগ বিএনপির যে রাজনৈতিক উত্তেজনা ছিল, সেই রাজনৈতিক উত্তেজনা, রাজনৈতিক বোঝাপড়া, রাজনীতির বিভিন্ন বিষয়ে মত পার্থক্য এইসব তো নাই। এখন ক্ষমতায় আমি ধরে রাখা না রাখার মতো পার্থক্যটা দুই দলের মধ্যেই। জামাত ইসলাম একটা সরকার পরিচালনার জন্য যেমন শক্ত বিরোধী দল প্রয়োজন, এটা আমরা অনেক আগেই শুনেছি। আমাদের রাষ্ট্র কাঠামো, গণতন্ত্র কিভাবে কাজ করতে হয় এ বিষয়ে সরকারি দলের যেমন একটা ভূমিকা থাকে, বিরোধী দলেরও ভূমিকা থাকে। কিন্তু আমরা এই প্রারম্ভিক অবস্থায় আমরা দেখতে পারতেছি যে জামাত ইসলাম একদম সঠিকভাবেই রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পর্যায়ে তাদের এখনো অদক্ষতা রয়েছে এবং একটি গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় নিজেদের অংশগ্রহণ কিভাবে জনগণের জন্য আরো প্রতিনিধিত্বমূলক হবে, এটা জামাতকে প্রমাণ করতে হবে। এবং এখন পর্যন্ত জামাতের রাজনীতিতে এমন কিছু লক্ষণ আমরা বাইরে থেকে দেখতে পারতেছি না যেটা খুবই ইতিবাচক। তাদেরকে সংসদীয় রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে তাদেরকে একটি প্রধান দলের বা ক্ষমতাসীন দলের জায়গায় মানুষ দেখতে পারে। এই সংসদীয় রাজনীতির চর্চাই আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই বিএনপি, এবং আমাদের মনে রাখতে হবে যে বিএনপির যে ভাগা ভাগা পার্লামেন্টারিয়ান, বিএনপি সেই আগের রাজনীতিবিদরা নাই। এখন বিএনপির কিছুটা আছেন সংযোগ সৃষ্টিকারী সালাউদ্দিন সাহেব, আগের বড় বড় নেতাদের পাশাপাশি থেকেছেন। তাকে বেশ দক্ষতার সাথে বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা করতে দেখা যাচ্ছে। তার পাশাপাশি বিএনপির যারাই আছেন তাদেরকে মোকাবেলা করার জন্য আমরা জামাতে ইসলামকে সেই দক্ষতা আমরা দেখতে পারতেছি না। এই দক্ষতা না দেখতে পারাটাই জামাতে ইসলামের সীমাবদ্ধতা। এবং জামাতে ইসলামের রাজনীতি যদি আমরা দেখি, তারা বিভিন্ন সময় এই যে চীনের দূতাবাসের সাথে, এর আগে আমার ভারতীয় ডিপ্লোমেসিতে ভারতের সাথে কি কথা হয়েছে, মার্কিন দূতাবাসের ফাঁস, এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে রাজনীতিতে আল্লাহর আইন কায়েম করার স্লোগান দিয়ে রাজনীতি করা এক জিনিস, আর গণতান্ত্রিক দেশের রাজনীতিতে নিজেদের অংশগ্রহণকে সিগনিফিকেন্ট করা, মানুষের আশা আকাঙ্ক্ষাকে দেশের রাজনৈতিক ভাবাদর্শের মধ্যে থেকে এবং সেই রাজনৈতিক কাঠামোর মধ্য থেকে মানুষের আকাঙ্ক্ষাকে নিয়ে সরকারি দলকে মোকাবেলা করা একটা গণতান্ত্রিক প্রশিক্ষণ বা গণতান্ত্রিক অভিজ্ঞতার প্রয়োজন। গণতান্ত্রিক পার্লামেন্টারি ডেমোক্রেসিতে নিজেকে সেভাবে সমৃদ্ধ মনে করলেই সেখানে সেসব নেতারা ভালো কাজ করতে পারে। না তো আমরা জানি না, জনগণের কাছে মনে হচ্ছে না, অন্তত বাইরে আমি যে আলাপটা শুনতেছি, যে জনগণের কাছে মনে হচ্ছে না যে জামাতে ইসলাম বিএনপির সাথে সেটা পাল্লা দিয়ে পারতেছেন। এবং এটা আবারও বারবার বলতেছি যে বিএনপি যে রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে এবার ক্ষমতায় এসেছেন, সেখানে জনগণের সংস্কার প্রত্যাশা রয়েছে। জনগণ আবার ফিরে যেতে চায় না আগের জায়গায়। সেই আগের জায়গাগুলো কি আমরা জানি, বারবার পুনরুল্লেখ করে লাভ নাই। আমরা এই দলীয় রাজনীতির মাধ্যমে আবার স্বৈরাচারের সৃষ্টি, আবার যে দুর্নীতি পরায়ণ লোকজন তাদের চক্র, আপনার এই লুটপাটের চক্র, ব্যাংক লুটেরাদের চক্র, এই সমস্ত চক্রের সাথে রাষ্ট্রের স্বার্থ, মানুষের স্বার্থ বিক্রি হয়ে যাবে। এসবকে মোকাবেলা করার জন্য সাধারণ জনগণের মনের যে আকাঙ্ক্ষা, আপাতত দুর্নীতি মুক্ত সমাজ সৃষ্টি হবে, একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে। এই সরকার প্রতিষ্ঠার পক্ষে বিএনপি কতটা কাজ করবে বা করতেছে এই ব্যাপারে এখনো সমালোচনা মানুষ যাচ্ছে না। কিন্তু আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে বিএনপি যে সমস্ত ঘটনার মধ্য দিয়েই ক্ষমতায় আসুক না কেন, এখন বিএনপি অগ্রাধিকার ভিত্তিতে দেখছে তারা কিভাবে তাদের ক্ষমতাকে পাকাপুক্ত করা যায়। আমরা দেখি জেলা পরিষদ গুলা, প্রথমে জেলা পৌর কর্পোরেশন, সব দলীয় লোকজন তারা প্রশাসক হিসেবে নিয়োগ দিলেন। সেখানে একদম দলীয় লোকজনের বাইরেও লোকজনকে দেয়া যেতে পারতো, দিলে হয়তো দেখা যেত যে একটা ইনক্লুসিভ অবস্থার রাজনীতি চালু করতে চান বিএনপি। কিন্তু বিএনপি সেদিকে যাচ্ছে না বলেই দেখা যাচ্ছে। এবং পাশাপাশি আমরা যদি দেখি জেলা পরিষদের চেয়ারম্যান বা জেলা পরিষদের প্রশাসক হিসাবে যাদেরকে নিয়োগ দেওয়া হলো, সবাই বিএনপির লোকজন। এবং এই সমস্ত লোকজন বিএনপির নিবেদিত কর্মী, বিএনপির দলীয় আনুগত্য তাদের দীর্ঘদিনের, গত 17, 18, 20 বছর অনেকেই রাজনীতিতে অনেক মূল্য দিতে হয়েছে, পারিবারিক মূল্য দিতে হয়েছেন। তাদেরকে দিয়ে বিএনপি আপাতত এই সমস্ত ক্ষমতার কেন্দ্রগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে যাচ্ছে। এবং এরপরে হয়তো উপজেলা পর্যায়ে আমরা দেখব, এবং উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে স্থানীয় নির্বাচনগুলো কিভাবে হবে
আমরা এখনো জানি না, কিন্তু এখন পর্যন্ত প্রশাসক বা অনির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে বিএনপি বিভিন্ন স্থানীয়ভাবে ক্ষমতার কেন্দ্রগুলোকে নিজেদের আধিপত্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। সেখানেও একটি কার্যকর রাজনৈতিক সমালোচনা করে এই বিষয়গুলোকে চ্যালেঞ্জ করার সুযোগ ছিল বিরোধী দলের, কিন্তু তারা এসব না করে তারা যে চীনা দূতাবাসের সাথে খাবার বিতরণ এইসব নিয়ে তারা অহেতুক বিতর্ক, এই সমস্ত বিতর্ক, ভুল করলে আপনি ভুল করবেন, রাজনীতিতে ভুল করেন এবং এই ভুলকে সংশোধনের জন্য একই জিনিস বারবার বলবেন এবং সহজেই ধরা পড়তেছে যে আপনারা যা বলতেছেন এটা মানুষ বিশ্বাস করতেছে না। এই যে পারসেপশন, এই যে বিশ্বাসের সংকটটা, এটাই মানে জামাতকে ডুবিয়েছে। এবং জামাত তো কখনো ভুল করে নাই, সে ৭১-এর বিষয় নিয়েও তারা ভুল করে নাই, ভুলের কথা তারা বলে নাই কখনো। তারা সবসময় একটা ব্যাখ্যা দেন, এই ব্যাখ্যাটা জনগণের কাছে গ্রহণযোগ্য তো হচ্ছে না, জনগণ সেভাবে গ্রহণ করতেছে না করার কারণেই জামাত কতটা শক্তিশালী ভূমিকা রাখতে পারবে এ ব্যাপারে লোকজনের মধ্যে ইতিমধ্যেই সন্দেহ দেখা দিয়েছে। পাশাপাশি বিএনপি যতটা না মনে করা হয়েছিল তার চেয়ে দক্ষতার সাথে তারা রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছেন। আমি বিএনপির পক্ষে বলতেছি না, কিন্তু আমরা যদি দেখি যে দীর্ঘ সময়ে বাংলাদেশের রাজনীতিতে সংসদীয় গণতন্ত্র যখন মুখ থুবড়ে পড়েছিল, গণতান্ত্রিক বিভিন্ন পরিধিতে বিএনপির তো সেই অংশগ্রহণ ছিল না, তার মধ্যেও বিএনপি তাদের কার্যক্রমের মধ্য দিয়ে অনেকটাই গুছিয়ে আনতে পেরেছে। এখন এটা কতটা সংঘবদ্ধভাবে আগামী দিনে এইসব নিয়ন্ত্রণ করে যে সমস্ত জেলা প্রশাসক নিয়োগ দিয়েছেন, যে সমস্ত জায়গায় এখন বিএনপি তাদের ক্ষমতা পাকাপুক্ত করার জন্য মানুষজনকে বসাচ্ছেন, তাদেরকে কতটা নিয়ন্ত্রণে রাখা যাবে এবং এটা রাখার জন্য যে প্রাথমিক পদক্ষেপ, যে প্রধান যে ব্যক্তি তারেক রহমান, তিনি যে কার্যক্রম, তার যে বিনয় অবনত যে চলাফেরা এবং বিভিন্ন বিষয়ে তার যে নিয়ন্ত্রিত কার্যক্রম, এইসব অনেকেই অনুপ্রাণিত করতেছে এবং এটা একটা পজিটিভ জিনিস। এই পজিটিভ জিনিসগুলো যতটা বেশি সঞ্চারিত হবে ততটাই ভালো। এবারও ঈদের আগেই ভিডিওটা করতেছি, আমরা জানি যে ঈদের সময় বাংলাদেশের সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে। আমি যে মুহূর্তে ভিডিও করতেছি এই মুহূর্তে দেখলাম বাংলাদেশে নৌপথে দুর্ঘটনা ঘটেছে, সড়ক পথে দুর্ঘটনা ঘটেছে। আমরা প্রতিবারের এই জাতীয় ট্র্যাজেডি থেকে আমরা কি মুক্ত হতে পারি না? নতুন সরকার এইসব বিষয়ে নজর দিবেন। আমার এই সড়ক দুর্ঘটনার কথা পারতে গিয়ে মনে পড়ে যায় যে সাইফুর রহমান সাহেবের কথা, যিনি বাংলাদেশের মহাসড়ক নির্মাণ করলেন, বরাদ্দ দিলেন, তাকেই সড়ক পথের দুর্ঘটনায় মৃত্যুবরণ করতে হয়েছে। এরকম বহু অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা, এসব থেকে আমরা মুক্ত করার জন্য সড়ক সংস্কার, যানবাহন নিয়ন্ত্রণের আইন, চালকদের ব্যাপারে এগুলো একটা সমন্বিত বিষয়। এইসব বিষয় খুব জরুরি। আমাদের দেশে সম্ভবত সারা বিশ্বের সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যান। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নতুন সরকার এইসব ব্যাপারে খবর নেবেন, এইসব ব্যাপারে নজরদারি করবেন এবং যথাযথ পদক্ষেপ নেবেন, এই প্রত্যাশা করতেছি। এবং আমরা নজর রাখতেছি যে বিএনপি সরকারের মাধ্যমে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, এই গণতান্ত্রিক যাত্রাপথে বিরোধী দল হিসেবে জামাত অথবা রাজনৈতিক দল হিসেবে জামাত কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারতেছেন এবং এই ভূমিকার মধ্য দিয়েই জামাত বাংলাদেশের রাজনীতিতে কতটা ভূমিকা রাখতে পারবে বা কতটা বৈশিষ্ট্যময় উঠবে এটা নির্ভর করবে। তো আমি সবাইকে ঈদ মোবারক আবারও জানিয়ে, ঈদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবাইকে আমি বাঘা ইব্রাহিম টক থেকে ইব্রাহিম চৌধুরী খোকন আজকের কথাবার্তা এখানেই শেষ করছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা সাধারণ মানুষের মতো দূর দেশ থেকে সাধারণ কথাবার্তায় সবসময় সংযুক্ত থাকবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে খুশি রাখবেন, ধন্য রাখবেন। ভালো থাকুন সবাই।